কোনো দাবির কারণে ভোট বিলম্ব হবে না বললেন প্রধান উপদেষ্টা। নির্ধারিত সময়ে নির্বাচন নেই আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাবি। প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রতিবাদ, প্রয়োজনে গণভোটের পরামর্শ। সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচনের পরও ফিরতে পারে ফ্যাসিবাদ, আশঙ্কা আলী রিয়াজের। ইসিকে শক্তিশালী করার পরামর্শ সুজন সম্পাদকের। গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু, অন্তঃকোন্দলে হত্যাকাণ্ড বলছে পুলিশ। পূর্বশত্রুতার জের, দাবি পরিবারের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা, দোকানপাট, অটোরিকশার দৌরাত্ম্য। ঈদ যাত্রায় যানজটের সংখ্যা। এবং কুড়িগ্রামের চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে বিলুপ্ত প্রায় চীনা ধান চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় ঝুঁকছেন চাষিরা, সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করবে এবং কোনো দাবির কারণে ভোট বিলম্বিত হবে না, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা তার সরকারের নেই। সাদ আহমেদের রিপোর্ট। নির্বাচনের জন্য দুটি সময়সীমা ঠিক করা হয়েছে। এই সময়সীমা পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলটির যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে। অন্যদিকে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এছাড়া জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আর বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে এসেছে বলে দুঃখ প্রকাশ করেন ডক্টর কমফোর্ট ইরো। বলেন, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার মোকাবেলায় তার গ্রুপের সমর্থন থাকবে। এদিকে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারের প্রশংসা করে এটিকে শরণার্থী শিবিরে শান্তি ও স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লক্ষণ বলে অভিহিত করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সাধারণ শিক্ষার্থীদের। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শ দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। কায়েসরা হাতের রিপোর্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে আলোচনায় এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি হলপাড়া থেকে শুরু হয়ে একটি প্রতিবাদ মিছিল রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে মন্তব্য প্রত্যাহারে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। বলেন, প্রধান উপদেষ্টার উপর তাদের ভরসা থাকলেও এমন কোনো বক্তব্য মেনে নেবে না শিক্ষার্থীরা। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না। মাননীয় উপদেষ্টা, আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। কিন্তু আপনি যদি অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। এ সময় গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয় বলেও হুঁশিয়ারি দেন তারা। সেই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শও দেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। এটি আমাদের জন্য লজ্জাজনক। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোষ্ঠী তারা নানা চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুলাইয়ে ছিলাম, জুলাই ছাত্র জনতা, আমরা কোনোদিনই মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার অভিযোগও আনেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। জনতা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার অভিযোগে মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি পাশ হয়। পরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাহিম ইউসুফের রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণ সহ সম্প্রতি বেশ কিছু ধর্ষণের ঘটনায় দেশে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে সাধারণ মানুষ, নড়েচড়ে বসে সরকার। এ সময় আইন উপদেষ্টা জানিয়েছিলেন, ধর্ষণ সংক্রান্ত আইনের ধারায় পরিবর্তন আনা হচ্ছে। সে অনুযায়ী ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে, যেটি সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। এ সময় তিনি জানান, বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনে 4টি হাসপাতাল নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কুনমিংয়ের 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে, কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। চৈত্র সংক্রান্তিতে 3টি পার্বত্য জেলায় সরকারি ছুটি থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আর দিল্লি নয়, বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং এখন থেকে ঢাকায় হবে বলেও জানানো হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিবর্তন জনগণেরই দাবি বলেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, বর্তমান সংবিধানের প্রয়োগ হলে দেশ স্বৈরতান্ত্রিক হতে বাধ্য। রাজধানী সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে এগিয়ে নিতে হবে। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। করার চেষ্টা করা হচ্ছে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে 5 কমিশনের সুপারিশ নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল আয়োজন। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষকে আয়োজনে নাগরিক প্রতিনিধিরা এসব সংস্কারে জনগণকে সম্পৃক্ত রাখার দাবি জানান। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। দরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার। আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। আমাদের নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো নির্বাচন করা, ওদেরই দায়িত্ব, কিন্তু তারা অতীতে সেই দায়িত্ব পালন করতে পারে না। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। শুধু স্বাধীন করলে হবে না, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বর্তমান সংবিধানে স্বৈরতান্ত্রিক উপাদান থাকার ব্যাখ্যা তুলে ধরে বলেন, পুরো কাঠামো পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো, এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা, সেটা ভায়োলেট করা নয়, সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই। সংবিধানের 70 অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কথা তুলে ধরে গত 16 বছরে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার করার কথাও বলেন অধ্যাপক আলী রিয়াজ। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। রোববার ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে দলীয় মতামত ও সুপারিশ জমা দেবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, যেসব সংস্কার নিয়ে ঐকমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, আর যেগুলোতে ঐকমত্য হবে না সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। রাজনৈতিক সংস্কৃতি বদলে ফেলতে হবে বলেও দাবি তার। সাইফুল রিপনের প্রতিবেদন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকের অনেক মত থাকবে, সহনশীল থেকে সিদ্ধান্ত নিতে হবে ভোটের মাধ্যমে। আমাদের সকলের মতের প্রতি সহনশীল হতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, কিন্তু সিদ্ধান্ত হবে দিনের শেষে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা বাংলাদেশে সহনশীল শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিশেল মিলার। সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি, যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। রোববার সংস্কার নিয়ে বিএনপির সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জানানো হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানী গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা অন্তঃকন্দল থেকেই এই হত্যাকাণ্ড। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, নিহতের বিরুদ্ধে গুলশান বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। আর পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড। কায়েস রাহাতের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 9:30টায় গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে মৃত্যু হয় সুমন নামে এক ব্যক্তির। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তায় একজনকে অস্ত্র হাতে তাড়া করেছে দুই ব্যক্তি। পরে পুলিশ প্লাজার সামনে সুমনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত সুমনের আত্মীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। যে পুলিশ পেলার কাছে তো কি লাগবে, এই কথাকে সে আইসে মার্কেট করতে। আমাকে এই ফোন দেওয়ার পরে তো আমরা এই জায়গায় আইসে দেখতে এই ঘটনা। এই রুবেল গ্যানেট আছে একজন, শেষ তো সে তাই দূরে এই লোকজন দিয়ে ইয়ে করাইছে। পূর্ব শত্রুতাই যে এই নেটের শত্রুতাই বেশি। এদিকে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় সুমনের বুকে ও মাথায় 5টি গুলি করে দুর্বৃত্তরা, তবে চিহ্নিত করা যায়নি কাউকেই। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। আন্ত গ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে, এরকমই আমরা ধারণা করতেছি। আমরা সিসিটিভি ফুটেজ আরও অন্যান্য আমাদের যে টেকনিকগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করবো, এটা একটু সময় লাগবে। নিহত সুমন মহাখালী টিভি গেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর উত্তরে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে পরিচালিত হওয়া এই অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। এ ব্যাপারে অভিযানের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মাদক ও ডাকাতি প্রস্তুতি মামলায় মোট 15 জনকে গ্রেপ্তার করেছেন তারা। বলেন, উত্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই অভিযান। আসন্ন ঈদ উপলক্ষে উত্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আজকে যৌথ বাহিনীর একটি অভিযান হয়েছে। সেই অভিযানে মোট 15 জন গ্রেপ্তার হয়েছে এবং ইয়াবা উদ্ধার হয়েছে কিছু এবং গাঁজা উদ্ধার হয়েছে। এছাড়াও 3টি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে, দেশীয় অস্ত্র। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা মামলা প্রক্রিয়াধীন। ময়মনসিংহে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে নিত্যপণ্যের দাম। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাজার নিয়ে কি বলছেন নিম্ন আয়ের মানুষ, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন।
ময়মনসিংহের বাজারে ব্রয়লার এবং কক মুরগির দাম কিন্তু বেড়েছে, অর্থাৎ গত 3 দিনে আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি কেজিতে 30 টাকা এবং কক মুরগি বেড়েছে কেজিতে 50 টাকা, এবং বিক্রেতারা বলছেন কি কারণে দাম বেড়েছে সেটি নিয়ে কিন্তু তারা কোনো কথা বলতে পারছেন না, অর্থাৎ তারা বলছেন যে বেশি দামে ক্রয় করে কিন্তু তারা বেশি দামে বিক্রি করছেন, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও সাপ্তাহিক ছুটির দিন আমরা দেখেছি যে ময়মনসিংহের বাজারে বেগুনের দাম কেজিতে কিছুটা বেড়েছে, অর্থাৎ কেজি প্রতি বেগুনের দাম 20 টাকা বেড়ে কিন্তু দেখেছি 80 থেকে 90 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে। এছাড়াও ঢেঁড়সের দাম বেড়েছে, লতার দাম বেড়েছে, এবং এছাড়াও আমরা দেখেছি টমেটোর দাম কিন্তু সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে, এবং ক্রেতা বিক্রেতারা বলছেন যে দাম নিয়ে কিন্তু তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা যদি ব্রয়লার মুরগির দাম কি কারণে বেড়েছে, কেজিতে কত টাকা বেড়েছে একটু জানতে চাই, কি কারণে বেড়েছে এটা বলতে পারলাম, কিন্তু 3 দিন আগে 160 টাকা ছিল, এখন হঠাৎ করে 3 দিনে ডিফারেন্স আজকে আপনার 40 টাকা 45 টাকা বেড়ে গেছে, অর্থাৎ অনেক ক্রেতা আসতেছে দাম জিজ্ঞেস করতে চলে যাচ্ছে, এরকম করলে তার চলতেছে না, আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, যত দাম কম থাকবে তত মানে ক্রেতা এই আগ্রহ থাকবে বেশি, কিন্তু সেই আগ্রহটা নাই আর কি। ঠিক আছে, কি কারণে আবার সেটা সঠিক বলতে পারলাম না। হঠাৎ করে দাম বাড়ার কারণ কিন্তু এই ব্যবসায়ী বলতে পারছেন না, এবং ক্রেতারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু খুব প্রকাশ করে কিন্তু তারা আবার চলে যাচ্ছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার না করা হয় তাহলে কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে প্রতিনিয়ত বেড়েই চলেছে সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না। এছাড়াও অনেক ক্রেতা বলছেন যে পুরো রোজার মাস জুড়ে কিন্তু তাদের মধ্যে যে সবজির দাম সেটি কিন্তু নাগালের মধ্যে থাকলেও ঈদকে সামনে রেখে কিন্তু কিছুটা সবজির দাম বেড়েছে, এবং তা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা কিন্তু সাধারণ ভোক্তা যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন। এখানে কিন্তু ক্রেতারা তারা বাজার করছেন। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই সবজির দামটা কেমন। সবজির দাম মোটামুটি এখানের দিকে সস্তার দিকে আছে, তেমন একটা বেশি দাম না। আরো কিছু বলবেন? বেগুনের দাম বেড়েছে, বেগুনের দাম অনেকটা বেশি আর কি, যে 100 টাকা কেজি আর কি প্রতি কেজি, আর অন্যান্য দাম মোটামুটি সীমিত আছে। কিছু কিছু সবজির দাম কিন্তু তাদের নাগালের মধ্যে রয়েছে এবং কিছু সবজির দাম বেড়েছে, সেই বিষয়টি কিন্তু ভোক্তা যারা রয়েছেন তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে আজকে শসার দামও কিন্তু কিছুটা বেড়েছে, এবং শসাও কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ঢেঁড়স বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, লতা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, এবং বলা যায় যে কিছু কিছু সবজির দাম বেড়েছে এবং কিছু কিছু সবজির দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এছাড়া মাছ মাংসের দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে, সেই বিষয়টি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে নিয়ন্ত্রণে রাখার দাবি কিন্তু সাধারণ ভোক্তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে নিত্য পণ্যের দামের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, পাশাপাশি অবাধে 3 চাকার অটোরিকশা চলাচল। আর তাই এবারও মহাসড়কে যানজটের সংখ্যা পরিবহন চালক ও যাত্রীদের। তবে পুলিশ বলছে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে কাজ করছেন তারা। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঈদে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জ এই 3 জেলার মানুষের চাপ বাড়ে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে। অসংখ্য যানবাহনের কারণে 3 থেকে 4 কিলোমিটার জুড়ে দেখা দেয় যানজট। এখনও মোড়টির চারদিকে অবৈধ স্থাপনা এবং দোকানপাট। এরপর যত্রতত্র গাড়ি রাস্তার দুপাশে রাখায় যানজট সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস মোড়ে। এছাড়া বালুবাহী ট্রাকের কারণে ত্রিশাল বাসস্ট্যান্ড, রাঘামারা, ভরাডোবা ও ভালুকা বাসস্ট্যান্ড সহ কমপক্ষে 15 স্থানে দীর্ঘ যানজট দেখা দেয়। বাস চালকরা বলছেন প্রশাসনের নজরদারির পাশাপাশি 3 চাকার বাহন চলাচলে বিধিনিষেধ থাকলে কমে আসবে যানজট।
ছোট ছোট গাড়িগুলো যা আছে গাড়িগুলো সরাই দিলে আর এই যে বিভিন্ন দোকানপাট আছে এগুলো আর কি সরাই দিলে যানজটটা কম থাকবে। ইউটার্নের মধ্যে জেনে পাই নেই গাড়ি ঘুরে এলা, তার জন্য আর কি যানজটটা বেশি হয়। প্রশাসনে কোনো যাত্রী কোনো লোক নাই, তার কারণে জ্যাম লাগে। দায় স্বীকার করে ট্রাক এবং 3 চাকার অটোরিকশা চালকরাও ঈদে মহাসড়কে চলাচলে প্রশাসনের সহযোগিতা চান। মাস কোনো লোকজন নাই, আমরা মহাসড়কে আসি পেটের দায়ে চলতে পারি না, কি করাম। আপনারা এটা আর পদক্ষেপ নেন, যেভাবে ভালো হবে সেটাই করেন। ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে বিভিন্ন স্থানে মেরামতের পাশাপাশি অবৈধ বাজার উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি সতর্কতা দেওয়ার কথা বলছে পুলিশ। যেসব স্থানে আমাদের যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এইসব স্থানে আমরা রাস্তার যে সংস্কার কাজ এটা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। সড়কের পাশেই যে অবৈধ স্থাপনাগুলো আছে এগুলো আমরা দ্রুত অপসারণের ব্যবস্থা নিব জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সহযোগিতায়। আমরা আশা করছি যে জনগণের সহযোগিতা আমাদের সাথে থাকলে আমরা একটি নিরবিচ্ছিন্ন এবং যানজট মুক্ত একটি ঈদ আমরা মানুষকে উপহার দিতে সক্ষম। শুধু আইন প্রয়োগ নয়, সম্মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্ন হবে সবার ঈদ যাত্রা, এমন প্রত্যাশা যাত্রী ও চালকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এক সময়ের অবহেলিত ফসল চীনা ধান এখন ব্যাপক পরিসরে চাষ হচ্ছে কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলে। বাজারে এই খাদ্যশস্যের চাহিদা তৈরি হওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিধি। খরচ কম, লাভ বেশি হওয়ায় চীনা চাষে ঝুঁকছে চাষিরা। পরামর্শ দিয়ে কৃষি বিভাগও দিচ্ছে সহায়তা। সহকর্মী জুয়েল রানার তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শামীম হাসান। কুড়িগ্রামের চরাঞ্চল জুড়ে বাতাসে দোল খাচ্ছে সোনালী রঙের চীনা ধান। চলতি মৌসুমে জেলার নদ নদী বেষ্টিত চরাঞ্চলে ব্যাপক পরিসরে চাষ হচ্ছে এই ফসলটি। অন্যান্য ফসলের চেয়ে এই ধানের উৎপাদন ব্যয় কম ও বাজারে চাহিদা থাকায় প্রতি বছর বাড়ছে চীনা চাষের পরিধি। কৃষকরা জানান, বিঘা প্রতি প্রায় 9 থেকে 10 হাজার টাকা খরচে চীনা উৎপাদন হয় 7 থেকে 8 মন। বাজারে প্রতি মন ধান বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা। এতে উৎপাদন খরচের 3 গুণ আয় হওয়ায় চীনা চাষে ঝুঁকছেন তারা। বিঘা প্রতি 7 থেকে 8 মন হয়। আবাদ বর্তমান খুব ভালো, দাম আমরা বিক্রি করি 4 থেকে 5 হাজার টাকা। চীনার দাম আছে, যদি বাজারে এরকম থাকে আর কি কৃষকে আর কি পোষাইব আর কি। আমরা বর্ষার পরে পলিমাটি পড়ার পর আমরা চীনা রোপণ করছি। চীনা অবশ্য ভালো হয়েছে, কিন্তু না যে যদি দাম ভালো হয় তবে আমরা লাভবান হব। অল্প খরচে চীনা ধানের আবাদ হয় কৃষকদের চীনা চাষে উদ্বুদ্ধ করার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। পূর্বে চীনা এতটা গুরুত্বপূর্ণ ফসল ছিল না, এখন দিন যখন বদলাতে শুরু করেছে তখন চীনার বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আশা করছি আমরা এই চীনার ভালো জাত আর কৃষক পর্যায়ে আমরা হাতে তুলে দিতে পারবো এবং কৃষক ভাইরা লাভবান হবে। জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীর চরাঞ্চলে 256 হেক্টর জমিতে চাষ হয়েছে চীনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে ওয়ান ড্রপ ওয়াটার প্রকল্পের আওতায় বিনামূল্যে পানি সরবরাহে কাজ করছে স্মাইল ইন লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সংকটপূর্ণ এলাকাগুলোতে টিউবওয়েল স্থাপন শুরু করেছে এই সংগঠনটি। এতে দূর হবে সাধারণ মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট। ইরফান রানা ক্যামেরায়, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খরা মৌসুমে বিশুদ্ধ পানির সংকট কুষ্টিয়ায় দীর্ঘদিনের। গ্রীষ্মকাল আসলেই খালবিল নদীনালার পানি শুকিয়ে যাওয়ায় তীব্র সংকট দেখা দেয় বিশুদ্ধ পানির। সাধারণ মানুষকে পানির জন্য ছুটতে হয় দূর দূরান্তে। তবে সেই সংকট লাঘবে আশার আলো দেখছে কুষ্টিয়াবাসী। স্মাইল ইন লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ওয়ান ড্রপ ওয়াটার প্রকল্পের আওতায় সংকটপূর্ণ এলাকায় করা হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। তৃণমূল ও প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করে থাকি। তাদের বিভিন্ন সময় পানি, টিউবওয়েল, তারপরে সেলাই মেশিন, এমার্জেন্সি কোনো রোগী বা কিছু আসলে আমাদের তরুণ স্বেচ্ছাসেবী যারা আছে তারা আমাদের স্মাইল ইন লাইফের অফিসে বিভিন্ন তথ্য প্রদান করে এবং সেই মর্মে আমরা সহযোগিতা প্রদান করি। সংগঠনটির বিশুদ্ধ পানি সরবরাহের এমন প্রকল্পকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। দীর্ঘদিনের পানি সংকট নিরসনে খুশি তারা। আগে সমস্যা ছিল, পানি ছিল না, পানির প্রচুর কষ্ট হইতো। খালেতে গোসল করেছি, অনেক সময় রান্না পানিও নিয়ে আসি, বাড়িতে আনিয়েছি।
এখন আপনারা দিয়ে পানির সমস্যাটা খুব সমাধান হয়ে গেল। যে টানের সময় কিন্তু পানি নাই, এই পানির কলটা পেয়ে খুব উপকার হয়েছে আমাদের। মাঠের কৃষকরা কাজ করে, যখন এই যে রোদ্রে অনেক তৃষ্ণা পায়, তারা তো হচ্ছে সবসময় সব জায়গা থেকে পানি খাইতে পারে না, এই জায়গা থেকে পানি নিয়ে খায়। হ্যাঁ, সবারই সুবিধা হয়। ইতিমধ্যে এ প্রকল্পের আওতায় জেলার মিরপুর উপজেলায় বসানো হয়েছে ১৭৭টি টিউবওয়েল। ধীরে ধীরে পুরো কুষ্টিয়া জেলাতেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান সংগঠনটির দায়িত্বশীলরা। আরও বেশ কিছু টিউবওয়েল আপকামিং আছে, এগুলো আসলে আমরা স্থাপন করব এবং এছাড়াও আমরা শুধু মিরপুর উপজেলা না, আরও এই উপজেলার বাইরেও কুষ্টিয়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও আমরা কাজ করতে চাচ্ছি। খরা মৌসুমে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির এ সংকট নিরসনে সংগঠনটির এমন উদ্যোগ চলমান রাখার দাবি সুবিধাভোগীদের। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সাতক্ষীরার প্রবাসপুর শাহী জামে মসজিদটি মুসলিম স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, অথচ সুদৃষ্টির অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে মসজিদটি। সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। প্রবাজপুর শাহী জামে মসজিদটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার প্রবাজপুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদ এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মসজিদটি ১৬৯৩ খ্রিস্টাব্দের ২ মে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত হয়। মসজিদটি নিয়ে দেশ বিদেশের মানুষের কৌতূহলের শেষ নেই, তবে মসজিদটির যত্নে তেমন কোনো উদ্যোগ নেই বলে জানান স্থানীয়রা। আমি পাবনা থেকে আসছি, এখানে শুনলাম যে খুব ঐতিহ্যবাহী মসজিদ, তাই নামাজ পড়তে আসলাম। এই মসজিদটা খুব সুন্দর। আমরা চাই ঐতিহ্যবাহী এই প্রবাজপুর শাহী মসজিদটি বাংলাদেশের একটি ইতিহাসের অংশ, এটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে দাবি জানাবো। এই মসজিদের আপনার প্রায় ৬০-৬৫ বিঘি জমি ছিল, সেখানে একটা দলিলও আছে, এখানে দলিল উদ্ধার করা হয়েছে এবং এর অধিকাংশ জমি শুধু পুকুরটা বাদে এর আশপাশ সম্পূর্ণ জমি আপনার বেদখল হয়ে আছে এবং এটা বর্তমানে হাইকোর্টে এটা কেস চলমান। মসজিদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দাবি জানিয়েছেন মসজিদটির উপদেষ্টা ও স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান। অতি সত্বর আমরা এই মসজিদে যাতে সংস্কারের কাজ দ্রুত ত্বরান্বিত হয়, প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের দিকে এই নেক নজর করে, তার জন্যে আমি মহামান্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। মসজিদটির স্থাপত্যশৈলী মুঘল আমলের নকশার অনন্য উদাহরণ। মসজিদটিতে একটি বড় গম্বুজ ও 3টি ছোট গম্বুজ রয়েছে। এছাড়াও 3টি অলংকৃত মেহরাব এবং মোট 10টি দরজা রয়েছে মসজিদটিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।